প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদেব চ্যাটার্জি বিদ্যাকে বলে যে খুব সাবধান, আমি যেরকমটা বলছি এই কলেজটাকে ঠিক সেই রকমটাই করেই চালাতে হবে আপনাকে। আপনি আমার উপর দিয়ে কথা বলতে পারেন না। তখনই বিদ্যা বলে, কেন পারে না? আমি আমার ছাত্রদের জন্য সব কিছু করতে পারি, আমার ছাত্রদের জন্য আমি সব রকম লড়াইও লড়তে পারি। তখনই দেখা যায় যে রাজদেব চ্যাটার্জি বলে যে দেখুন আমি যেমনটা বলছি তেমনটাই হবে। আমি যাকে এই কলেজে আনবো তাকে এই কলেজে রাখতে হবে। যে এই কলেজে সবথেকে বেশি ডোনেশন দিতে পারবে সে এই কলেজে পড়বে, আর যে পারবে না সে এই কলেজ থেকে বের হয়ে যাবে। যেমন অঞ্জলি এই কলেজে পড়ার মতো তার ক্ষমতা নেই, সে অত টাকাও দিতে পারেনি, তাই তাকে এই কলেজে রাখার কোনো প্রশ্নই আসে না। আপনাকে আমি অনেকবার বলার চেষ্টা করেছি আর বলেওছি বিদ্যা ব্যানার্জি, কিন্তু আপনি আমার কথা একটাও কানে নেননি। তখনই দেখা যায় বিদ্যা ব্যানার্জি বলে, আমাকে কিছুটা সময় দিন, আমি সব কিছু ঠিক করব। এরপরে বিদ্যা লাইভ করে সবার কাছে সাহায্য চায় অঞ্জলির জন্য। ও সেটা চলে যায় রীতেরও ফোনে। তখন রীত এগুলো দেখে বলে যে আমাকে কিছু একটা করতে হবে বিবির জন্য, আমি বিবির পাশে দাঁড়াতে চাই, কিন্তু বিবিকে বুঝতে দেওয়া যাবে না যে এই সব কিছু আমি করেছি। আর আমি কে, আমার পরিচয়ও বিবিকে দেওয়া যাবে না, আমাকে সব কিছু গোপন করেই দিতে হবে। এরপরেই দেখা যায় যে রীত তার ম্যানেজারকে ডেকে বলে যে আমার অ্যাকাউন্ট থেকে এখনই আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি এই অ্যাকাউন্টে 1,20,000 টাকা পাঠিয়ে দেন। তখনই দেখা যায় যে ম্যানেজার বলে, আপনি কি বলছেন স্যার? তখনই দেখা যায় রীত বলে যে আমি যেটা বলছি সেটা করেন। তখনই সে নাম্বারটি নিয়ে চলে যায়। এরপরে দেখা যায় যে কলেজে বিদ্যা ব্যানার্জি খুব টেনশনে থাকে তার ছাত্রদেরকে নিয়ে। এরপরেই দেখা যায় যে আরও ছাত্র জিজ্ঞাসা করে, ম্যাডাম কিছু কি হলো? তখন দেখা যায় যে বিদ্যা বলে, না এখনও কিছু হয়নি। তখনই সেখানে রাজদেব চ্যাটার্জি চলে আসে আর বলে, অনেক হয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি, আমি আর আপনাকে সময় দিতে পারছি না। এই সামান্য মেয়ের জন্য আমি অনেকক্ষণ এই কলেজে বসে আছি কাজ ফেলে রেখে, আমি আর সময় দিতে পারছি না। এখন আপনাকে মানতেই হবে অঞ্জলি এই কলেজে পড়ার ক্ষমতা নেই, ও এ অধিকার হারিয়েছে, ও টাকা দিতে পারেনি, তাই ওকে এই কলেজ থেকে এখনই বের হতে হবে। এরপর বিদ্যা ব্যানার্জি কোনো কথা বলতে পারে না, কারণ সে কোনো টাকাও দিতে পারছিল না। তখনই দেখা যায় যে বিদ্যার এক ছাত্র বলে ওঠে, ম্যাম আপনি চিন্তা করবেন না, এই যে কে যেন 1,20,000 টাকা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে, আপনি জিতে গেছেন ম্যাম। এরপর এই বিদ্যা তখনই রাজদেব চ্যাটার্জিকে বলে, দেখেছেন আমার সময় এখনও বাকি আছে, এর মধ্যে আপনার টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেবো। এরপরেই দেখা যায় যে বিদ্যা ব্যানার্জি বলে, এখনই কলেজের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দাও। এরপরেই দেখা যায় যে বিদ্যা বলে, আপনাকে বলেছিলাম না রাজদেব চ্যাটার্জি, আপনার সব কিছু আমি আপনারকে ছুঁড়ে দেব। আপনার এই কলেজে আমি ওই অঞ্জলিকে পড়াবই, তার জন্য যা যা করার দরকার আমি সব কিছু করতে রাজি আছি, কারণ অঞ্জলি এই কলেজের পড়ার ক্ষমতা আছে, সে ভালো রেজাল্ট করে, সে ভালো সব কিছুতেই সে ভালো। আর আপনি যাকে এনেছেন ছেলেটা কোনো পড়াশুনো জানে না, শুধুমাত্র সে বেশি টাকা দিয়েছে বলে তাকে এই কলেজে পড়তে দেওয়া হবে, কিন্তু এটা তো আমি দিতে পারি না। যে ভালো রেজাল্ট করবে আমি তার পাশেই থাকবো, তাকেই সাপোর্ট করব, সবসময় করে গেছি, ভবিষ্যতেও করব। আর আপনাদের মতো মানুষের বুকের উপর জবাব দেওয়ার সাহসটুকু আমার আছে, তাই আমি সেটাও দিয়ে দেব। এরপরেই দেখা যায় কলেজের টাকাটা ট্রান্সফার হয়ে যায়। তখনই সবাই খুশি হয়ে যায়। আর তখনই দেখা যায় যে বিদ্যা বলে যে রাজদেব চ্যাটার্জি, আপনি এখন আপনার টাকা পেয়ে গেছেন, তাই কেউ অঞ্জলিকে এই কলেজ থেকে বের করতে পারবে না। অঞ্জলির পাশে আমি আছি, আমি থাকতে অঞ্জলিকে এই কলেজ থেকে কেউ বের করতে পারবে না। এরপরে রাজদেব চ্যাটার্জি কোনো কথা না বলে তার শিক্ষকদেরকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই বিদ্যা ব্যানার্জি অঞ্জলির বুকে নিয়ে কান্না শুরু করে দেয়। আর অঞ্জলি তখনই বলে, ম্যাম আপনি না থাকলে আজকে আমার এই কলেজে পড়ার স্বপ্নটা নষ্ট হয়ে যেত, আজকে আমাকে চলে যেতে হতো। তখনই বিদ্যা বলে, কিছু হবে না অঞ্জলি, আমি আছি। সে সময়ই বিদ্যা ব্যানার্জির ফোন দেয় রীতি, আর তখনই বলে, কে বলছেন আপনি? তখনই রীত বলে যে আমি খিচুড়ি বলছি, চিনতে পারছেন? তখনই দেখা যায় যে বিদ্যা ব্যানার্জি বলে, হ্যাঁ চিনব না কেন, আসলে আমি একটু টেনশনে ছিলাম তো তাই। তখনই দেখা যায় রীতি বলে
কিসের, আপনার সেই স্টুডেন্ট কি ভর্তি হয়েছে নাকি টাকার সমস্যা এখনও আছে? তখনই দেখা যায় যে বিদ্যা বলে, না না, সব কিছু ঠিক হয়ে গেছে। আসলে টাকাটা কেউ একজন ট্রান্সফার করে দিয়েছে। আসলে তাকে যদি সামনে পেতাম, তাকে কি বলে যে ধন্যবাদ দিতাম আমি নিজেও জানি না। তখনই ঋদ্ধি মনে মনে ভাবে, আসলে টাকাটা যে আমি দিয়েছি এটা আমি আপনাকে কখনো কোনো দিনও বলতে পারবো না, তাই আমি সব কিছুতেই চুপ করে থাকাটাই ভালো হবে। এরপরেই দেখা যায় যে ঋদ্ধি ফোনটা কেটে দেয়। আর সে সময়ই বিদ্যা বাড়িতে এসে তার খাবার বানানোর কাজ শুরু করে দেয়। আর তখনই সেই মুহূর্তে ফোন দেয় রিপন গুন্ডা বলে একটি ছেলে। তখনই বিদ্যা বলে, কে আপনি? তখনই গুন্ডাটি বলে, আমি রিপন, আমাকে তো চিনতে পারছেন না? তখনই বিদ্যা বলে, হ্যাঁ চিনব না কেন, এখন বল কেন ফোন করেছিস আমার ফোনে? তখনই দেখা যায় যে নিপন বলে, আমি কেন ফোন করতে পারি, আপনি কি সেটা বুঝতে পারছেন না বিবি? তখনই দেখা যায় বিদ্যা বলে ওঠে, হ্যাঁ আমি যে কথাটি বলবো সেটা কান খুলে শুনে রাখ। আমার স্টুডেন্ট ওই কলেজে পড়বে, আর তোরা কেউই কিছু করতে পারবি না অঞ্জলিকে, আমি সেটা কিচ্ছু করতে দেব না। তোদের বসকে বলে দিস যে আমি আমার স্টুডেন্টের পাশে সবসময় থাকি, এমনকি অঞ্জলির পাশেও সবসময় আছি। অঞ্জলিকে ওই কলেজে পড়তেই হবে। এরপরেই দেখা যায় যে নিপুণ বলে, অঞ্জলি একা একা কলেজে আছে, তখন কে বাঁচাবে অঞ্জলিকে? আপনি তো আর সবসময় অঞ্জলিকে পাহারা দিতে পারবেন না। তখনই দেখা যায় বিদ্যা বলে, আমি তোকে সাবধান করে দিচ্ছি, তুই যদি অঞ্জলির দিকে চোখ তুলেও তাকিয়েছিস তাহলে তোর ওই দুটো চোখ আমি তুলে ফেলবো, কথাটা মাথায় রাখিস। তখনই ফোনটা কেটে দেয় বিদ্যা। আর সেই মুহূর্তে বিদ্যার মা আর কাকা আর কাকি চলে আসে। আর বিদ্যা সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, মা তুমি এসেছো, মা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। প্রথমবার তুমি তোমার মেয়ের বাসায় আসলে। মা মা বসো, আমি বেগুন ভেজে রেখেছি, আমি রুটি করে দিই, কিছু একটি খেয়ে যাও। তখনই দেখা যায় বিদ্যার মা বলে, না না আমি কিছু খেতে পারবো না, আমি এখানে খেতে আসিনি, তোমাকে ইনভাইট করতে এসেছি। তখনই বিদ্যা বলে, কিসের জন্য মা? তখনই দেখা যায় বিদ্যার মা বলে, কিসের জন্য তুমি এখনও বুঝতে পারছো না? তোমার বোনের বিয়ের জন্য, ওর মেহেন্দির অনুষ্ঠান আছে, ফাল্গুনের তো বিয়ে হচ্ছে, তুমি তো সেটা খুব জানো, তাহলে কেন এত কথা হচ্ছে? তুমি ফাল্গুনের বিয়েতে কি যাবে না? তখনই দেখা যায় বিদ্যা বলে, আমাকে ইনভাইট করতে হলো, আমাকে তুমি একবার আদেশ করতে মা, আমি তাই চলে যেতাম, তুমি একবার বলে দেখতে, আমি ঠিক চলে যেতাম। তখনই দেখা যায় যে বিদ্যার মা বলে যে তুমি আমার মেয়ে হওয়ার যোগ্য না, তাই বারবার মা বলে আমাকে উত্তেজিত করো না, আমি তোমাকে ইনভাইট করতে এসেছি, বলে গেলাম তুমি ঠিক সময় মতো চলে যেও। তখনই দেখা যায় বিদ্যা বলে, তাহলে কার্ড কোথায়? তখনই বিদ্যার মা বলে, কিসের কার্ড? তোমাকে আবার কার্ড দিয়ে ইনভাইট করতে হবে নাকি? তুমি তো আমাদের বাড়ির মানুষ। তখনই বিদ্যা বলে, আমি আপনাদের বাড়ির মানুষ কি করে হলাম? আপনি না এইমাত্র বললেন যে আমি আপনার মেয়ে হওয়ার যোগ্য না, আর ফাগুনও বা আমার বোন হলো কি করে তাহলে? এরপরে দেখা যায় যে বিদ্যার কাকিমণি বিদ্যাকে বুঝাতে থাকে যে এমনটা করে না মা। এরপরে বিদ্যার মা বিদ্যাকে বলে, আসলে তুমি এত বেশি কথা বলো বলেই আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, কিন্তু এখন দরকার, তাই আমি এখানে